এই যে মানুষগুলো মারা গেছে, 4 জন হোক 5 জন হোক, মানুষ তো মারা গেছে। কার কি গেছে আসছে, কারো কিচ্ছু যায় আসে নাই, কারো কিচ্ছু যায় আসে নাই। খোদ যেই দলের নেতৃবৃন্দ থাকে তাদেরও কিছু যায় আসে না। এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা একটা অসুস্থ প্রক্রিয়া, যেখানে মানুষের জীবনের কোনো দাম থাকে না, যেখানে মানুষ ক্ষমতা থেকে নামানোর জন্য মানুষকে মারে, যেখানে মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য মানুষকে মারে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় অযাচিত ভাবে তখন যদি রাস্তায় না নেমে আসতো, তাহলে এই 24-এর আন্দোলনের মোড়ে ডিফারেন্ট ঘুরিয়ে দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। কিন্তু ঘটনাটা কি ঘটলো দেখেন, যখন আপনি দেখবেন এই এনসিপির যত প্রধান 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 নেতা আছে, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতার নাম বলেন, একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নাম বলেন, একজন মাদ্রাসার শিক্ষার্থীর নাম বলেন। নাই কেন? বাংলাদেশে খালি মানুষ ভাঙ্গেই, বাংলাদেশে মানুষ আর গড়তে পারে না। যদি করতে পারতো তাহলে আপনার 54 বছর পরে যে এসে আমরা আজকে এই জায়গায় এসে করতাম না। আমাদের কোনো রাজনৈতিক প্রজ্ঞা নাই, আমাদের রাজনৈতিক বয়ান নাই, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দূরদর্শিতা আর নেতৃত্বের ঘাটতি। গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেইটি থেকে যদি আপনি আমাকে প্রশ্ন করতে বলেন, আসলে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে একটা ধূম্রজাল আছে, এবং এটা খুব ধূম্রজালটা যেটা সাকিব আলী ভাই খুব চমৎকারভাবে বলছিলেনও বটে, যে বাংলাদেশের মতো একটা জাতি রাষ্ট্রে গণতন্ত্র কতখানি গ্রহণযোগ্য সেটা একাডেমিক্যালি আমাদের চিন্তা করে দেখতে গেলে কিন্তু আসলে প্রবলেমেটিক অনেক কিছু চলে আসে। কিন্তু এই পুরো প্রক্রিয়াটার মধ্যে একটা কথা আমি না বললেই না, সেটা হচ্ছে কি, বাংলাদেশের মানুষ অনেক বেশি আন্দোলন সংগ্রাম করে জয়যুক্ত হয়, ইতিহাস তাই বলে। হ্যাঁ, তো বাংলাদেশে যখনই একটা জন্মলগ্ন থেকে বাংলাদেশ বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম এবং মানুষ হত্যা, এখানে মানুষ হত্যার ব্যাপারটা এতটাই একটা কমন কালচারে পরিণত হয়েছে যে এটা কিন্তু আমাদের যে শাসক তৈরি হয় সেই শাসকের মানসিকতাটাকেও কিন্তু একভাবে প্রভাবিত করে। খেয়াল করে দেখবেন আপনি যে কখনো মুক্তিযুদ্ধের সময়কালীন সময় বলেন, তার পরবর্তী সময়ে বলেন, তারপরে আপনার স্বৈরাচারী, আমি এরশাদ বিরোধী আন্দোলনের কথা বলছি, সেই সময়ের কথা বলেন, বা 24 বলেন, দেখবেন যে বারংবার এখানে মানুষজন কিন্তু মারা যাচ্ছে এবং নির্দ্বিধায় মারা যাচ্ছে। একাডেমিক্যালি আমরা একটা শব্দ বলি, অ্যাসাইলের একটা কনসেপ্ট আছে, এটার নাম হচ্ছে নেক্রোপলিটিক্স, বুঝছেন? তো নেক্রোপলিটিক্স এরকম যে এখানে কিছু মানুষ তৈরি হয় এরকম যাদের জীবনের কোনো অর্থবোধকতা থাকে না, মানে তাদের যে একটা জীবনের অস্তিত্ব আছে, সেই জীবনটা থাকা বা না থাকার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে জীবনটা যে কোনো সময় যে শোষক থাকে বা যে ক্ষমতাবান থাকে, তারা সেই সময়টাকে, সেই পাবলিকের পিপুলের লাইফটাকে ব্যবহার করে ফেলে, নানাজন নানাভাবে ব্যবহার করে। মানে এখানে ব্যাপারটা এরকম, মনে করেন যে আমি কতগুলো আপনাকে উদাহরণ দিই। ধরেন, এটা তো সত্য যে আমাদের দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, মাদ্রাসা, সেই মাদ্রাসা, এটা কিন্তু আমি শিক্ষা প্রতিষ্ঠান বলেছি, কিন্তু আসলে কি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যেই জিনিসগুলো মাদ্রাসার শিক্ষার্থীদের পাওয়ার কথা, সেটা কি আসলে কি তারা কখনো পান? কি আপনি যদি একটু জরিপ চালায় দেখেন যে ঢাকা শহরে আপনি যদি আসেন 2008-এর পরে, দেখবেন কি এখানে ব্যাঙের ছাতার মতো বাসার উপরে বাসার নিচে একটা করে মাদ্রাসা হচ্ছে। এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ হতে পারে না। বাসার উপরে বাসার নিচে, ডানের গলিতে বামের গলিতে, এইভাবে কখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না। কিন্তু আমরা এই বিষয় নিয়ে কোনো কথা বলিনি, আমাদের গভর্নমেন্ট কোনো বিষয়ে কথা বলেনি। বিগত যে গভর্নমেন্ট ছিল সে মনে করেছে আমি যেহেতু একটা অবৈধ উপায়ে থাকবো, আমি এখন এদের সাথে নেগোশিয়েট করি। আবার যারা এই রাজনীতি করে তারা মনে করে কিছু হলেই আমি তো আমার এই মাদ্রাসার বিশাল বাহিনীকে রাস্তার মধ্যে বসিয়ে দিতে পারি, তাদের দিয়ে কাজ করাতে পারি। প্রচুর মানুষ মারা গেছে বারংবার মাদ্রাসার শিক্ষার্থীদের উপরে, এহেন অত্যাচার নাই যা হয় নাই। তারা মারা যায়, কিচ্ছু যায় আসে না কারো, এটা একদম চরম সত্য কথা, কারো কিচ্ছু যায় আসে না, মানুষ মারা যায়। আপনি গোপালগঞ্জের এই কথা বলছেন যে ওখানে, ধরেন আমি 5 মিনিটের জন্য ভাবলাম যে ওখানে বাইরে থেকে, ইন্ডিয়া থেকে বসে তাদেরকে ফোন করে বলা হয়েছে যে আপনার এখানে সন্ত্রাসী হামলা করতে হবে, মানুষ মারা গেছে। এই যে মানুষগুলো মারা গেছে, 4 জন হোক 5 জন হোক, মানুষ তো মারা গেছে। কার কি গেছে আসছে, কারো কিচ্ছু যায় আসে নাই, কারো কিচ্ছু যায় আসে নাই। খোদ যেই দলের নেতৃবৃন্দ থাকে তাদেরও কিছু যায় আসে না। এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা একটা অসুস্থ প্রক্রিয়া, যেখানে মানুষের জীবনের কোনো দাম থাকে না, যেখানে মানুষ ক্ষমতা থেকে নামানোর জন্য মানুষকে মারে, যেখানে মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য মানুষকে মারে। আমাকে বলেন যে এই যে
গড়ে কিভাবে, মানে ভাঙা, এই যারা আজকে এই 2024-এর যারা ফ্রন্টলাইনার, হ্যাঁ, এই ফ্রন্টলাইনারদের মধ্যে শুধু তারাই ফ্রন্টলাইনার তা কিন্তু না। আমার পরিচিত বহু মানুষ আছে যারা এই এই ফ্রন্টলাইনারের সাথে হিসেবে সমভাবে যোগ্য, কিন্তু তাদের কেউ কেউ নামও জানে না, কিছু জানে না। আজকে 18 তারিখে 2024 সালের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছে। প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আপনার হলগুলাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি নিজে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি তো জানি। তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় অযাচিত ভাবে তখন যদি রাস্তায় না নেমে আসতো, তাহলে এই 24-এর আন্দোলনের মোড়ে ডিফারেন্ট ঘুরিয়ে দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। কিন্তু ঘটনাটা কি ঘটলো দেখেন, যখন আপনি দেখবেন এই এনসিপির যত প্রধান 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 নেতা আছে, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতার নাম বলেন, একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নাম বলেন, একজন মাদ্রাসার শিক্ষার্থীর নাম বলেন। নাই কেন? কেন নাই? কি জন্য নাই? আচ্ছা, তার মানে হচ্ছে আপনি কিন্তু সমানভাবে কোনো কিছু বন্টন করেন নাই। এই যে একটা কেন্দ্রীভূত ভাবে ভাবনা, এই ভাবনা কিন্তু আমাদের মধ্যে থাকে। এখন এর থেকেও দুঃখজনক, আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি বলছি আবারও ফটো ওইখানে। জি আপা, আর কিছু বলবেন? না না না, আমি এটি মনে করে দিলাম ওইখানেও কোটা প্রবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু। হ্যাঁ 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 হ্যাঁ, কোটা না মেধা, কোটা না মেধা বলে আপনি সব জায়গায় কোটা কোটা। আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে ব্রাহ্মণ, বুঝছেন, মানে ওটা হচ্ছে ব্রাহ্মণদের কোটা। মানে যত কিছু আছে দেখবেন এই পুরাটা জায়গা গত একটা বছর ধরে যত পদ পদবি কৃতিত্ব আপনি যখনই দেখবেন যে এটা দেখবেন যে একচ্ছত্র ভোক্তাকারী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু একটা অভ্যুত্থান কোনো বিশ্ববিদ্যালয়ের না, একটা অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের না, একটা অভ্যুত্থান কোনো ব্যক্তিরও না। অভ্যুত্থান মানে কি? গণ অভ্যুত্থান, মানুষের অভ্যুত্থান, তাই না? কিন্তু সেখানে আপনি এখানে দেখবেন যে সেই জায়গাটাতে না করে দেওয়া আছে। গোপালগঞ্জে দেখেন, গোপালগঞ্জের আপনি যাবেন, গতকালকে কি ছিল? গতকালকে ছিল হচ্ছে আবু সাইদের মৃত্যুবার্ষিকী, দুদিন আগে যেদিন এই গোপালগঞ্জের ঘটনাটা ঘটে। হ্যাঁ, আবু সাইদের মৃত্যুবার্ষিকী। আবু সাইদের মাও বলল যে তার কোনো উপদেষ্টা কেউ তার সাথে যোগাযোগ করে নাই। আবু সাইদের মা কিন্তু এটা বলেছে। কিন্তু আপনি সেদিন আগে থেকে পূর্ব ঘোষিত এই হিসাবে আপনি গিয়েছেন কোথায়? গোপালগঞ্জে। আচ্ছা, গিয়েছেন, ভালো কথা। আপনি তো একটা রাজনৈতিক দলের ব্যানারে গিয়েছেন। আপনি যখন ওখানে যান, তো এটা তো পূর্ব ঘোষিত ছিল, পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। দেশের যে রাষ্ট্র ব্যবস্থা আছে, সরকার ব্যবস্থা আছে, তারা জানে না যে গোপালগঞ্জে যাওয়া হবে, সেখানে যে এই ধরনের কোনো একটা সংকট হতে পারে। আচ্ছা, আবার আপনি যখন গোপালগঞ্জে যান, গোপালগঞ্জে যে আপনি যে ভাষা ব্যবহার করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যে গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু এতটা হবে সেটা অনুমান করতে পারেন নাই। তাহলে তো বলবো যে মানে দূরদর্শিতার অভাব বলবো, নাকি আমরা একটা চান্স নেই সেই ধরনের কিছু বলবো, সেটা একটা বিষয়। হ্যাঁ, তো এখন আপনি ওখানে যে আবার যারা গেলেন, যারা নেতৃস্থানীয় যারা গেলেন, তাদের ভাষা আমি একটু মনে করিয়ে দিতে চাই, এখানে কিন্তু তারা আর শিক্ষার্থী না, তারা কিন্তু একটা রাজনৈতিক দলের প্রচারণা করতে গেছেন। রাজনৈতিক দলের প্রজ্ঞার ভাষা আর একজন শিক্ষার্থীর ভাষা, আন্দোলনকারীর ভাষা যে এক হয় না, এই প্রজ্ঞাটা কিন্তু আগে আসলে নিতে হবে। আপনি ওখানে গেছেন, আপনার ওখানে বসে আমাকে একটা কথা বলেন। আমার মনে আছে যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন জিয়ার রহমানের কবরস্থান নিয়ে শেখ হাসিনা যাহা কিছু করেছিল সংসদ থেকে শুরু করে, সেটা কি কোনোভাবে কামনীয় ছিল? তাতে কি মানুষ খুব আনন্দিত বোধ করেছে? কারো দল করা লাগবে না, দলের কথা আমি বলছি না। একইভাবে আপনি শেখ মুজিবুর রহমানের মানে যেটা জন্মস্থান, সেখানে যে আপনি যেভাবে যে ভাষায় কথা বলছেন এবং সেখানে যে তার যেখানে কবর, সেটাও আপনি এগুলো কোন ধরনের বিদ্বেষপূর্ণ একটা চর্চা, কোন ধরনের অসুস্থপূর্ণ চর্চা করে কি লাভ? করে কি লাভ? কে 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 ফায়দাবানটা কে হবে? নিশ্চিহ্ন করে দেওয়া, ফেসিবাদকে নিশ্চিহ্ন করে দেওয়া, ফেসিবাদকে নিশ্চিহ্ন করে দেওয়া। বিএনপি কে নিশ্চিহ্ন করতে পারছে শেখ হাসিনা গত 15 বছর ধরে, 16 বছর ধরে নিশ্চিহ্ন করতে পারছে? মানে আপনি কি মনে করেন যে মানুষের অস্তিত্ব, শোনেন, জায়গায় জায়গায় ছবি আর জায়গায় জায়গায় ভাস্কর্য যেমন সম্মান দেয় না, জোর করে সবকিছু ভেঙে কারো নামও মুছা যায় না।
এই সিম্পল গ্রামার যদি আপনি না বুঝতে পারেন, আপনাকে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে এটা বুঝতে হবে, আপনি মানুষের মন জয় করার মধ্যে দিয়ে বুঝতে হবে। ওই যে মানুষগুলো মারা গেল, কেন আজকে সেনাবাহিনী ওখানে যাওয়ার পরে সেনাবাহিনীর বিষের ভিতরে আশ্রয় করতে হলো, এতে কি ভালো হলো? এতে কি ব্যাপারটা কি ভালো হলো? এতে কি ওই রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ ছিল তাদের ইমেজটার কোনো ভালো হয়েছে? ভালো হয় না এই গল্পটা। এই যে একটা দূরদর্শিতা, কোনো কিছু ভেঙে ফেলা একটা যেমন স্কিল, তার থেকে হাজারটা কঠিন স্কিল হচ্ছে কোনো কিছু তৈরি করা। বাংলাদেশের সংকট হচ্ছে বাংলাদেশে খালি মানুষ ভাঙ্গেই, বাংলাদেশে মানুষ আর গড়তে পারে না। যদি করতে পারতো তাহলে আপনার 54 বছর পরে যে এসে আমরা আজকে এই জায়গায় এসে করতাম না। আমাদের কোনো রাজনৈতিক প্রজ্ঞা নাই, আমাদের রাজনৈতিক বয়ান নাই, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দূরদর্শিতা আর নেতৃত্বের ঘাটতি একদম ভয়ঙ্কর জায়গায় এসে আমাদেরকে আজকে এখানে দাঁড় করিয়েছে।